একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি, আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন ফাইবার অ্যাটমের চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আব্বাস ফারুক এবং আছেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আলাপে যাব। তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। আজ দুপুরের পর থেকে একটি ভিডিও ফেসবুকে রীতিমতো ঝড় তুলেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি অনলাইন বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান কান্নায় ভেঙে পড়েছেন। কমেন্ট সেকশন জুড়ে একের পর এক মানবিক মন্তব্য জড়ো হচ্ছিল। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয়। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আলাদা দুটো ছবিকে একসাথে জুড়ে দিয়ে এআই প্রযুক্তির সহায়তায় কান্নার একটা ভিডিও বানিয়ে পোস্ট করে দেওয়া হয়েছে মানবিক ক্যাপশন দিয়ে। ওদিকে বিটিআরসিতে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপনের একটা কৌশল শেখাচ্ছিলেন। সে সময় কিছু কৃত্রিম ধোঁয়া দেখে দেশের একটি গণমাধ্যম খবর প্রকাশ করে ফেলে যে বিটিআরসিতে আগুন লেগেছে। পরে ৭১ টেলিভিশন সঠিক তথ্য তুলে ধরে। দর্শক, কয়েকটা ফ্যাক্ট চেক আমার হাতে আছে, চলুন সেগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ এই নামের একটি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হলো একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি অনলাইন মিটিংয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাঁদছেন। পরে ভিডিওটি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে দেখা গেল এটি আসল নয়। দুটো আলাদা স্টিল ইমেজ জুড়ে দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে কান্নার এই ভিডিওতে পরিণত করে ছড়িয়ে দেওয়া হয় মানবিক ক্যাপশনে। ফলে অনেকেই এটা সত্যি ভেবে বিভ্রান্ত হয়েছেন। ওদিকে আজ দুপুরে এসিটিভির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ডে দাবি করা হলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিতে নাকি আগুন লেগেছে। এই পোস্ট দেখে অনেকে পরিকল্পিত নাশকতা মনে করে স্পর্শকাতর মন্তব্য করতে থাকেন। তবে যাচাই করে জানা যায় বিটিআরসিতে আগুনের ঘটনাটি গুজব। এটি মূলত ফায়ার ড্রিলের চিত্র। বৃহস্পতিবার মোহাম্মদপুর দমকল বাহিনীর একটি কর্মশালায় বিটিআরসির কর্মকর্তা কর্মচারীদের হাতে কলমে আগুন লাগলে করণীয় কি সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। তখন যে কৃত্রিম আগুন ও ধোঁয়া সৃষ্টি হয় সেটাকেই সত্যি ভেবে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়। এরপর পুরো বিষয়টি ৭১কে নিশ্চিত করেন বিটিআরসির গণমাধ্যম মুখপাত্র মোহাম্মদ জাকির হোসাইন। ওদিকে চ্যানেল 24-এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড থেকে প্রচার করা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আওয়ামী লীগ আর জামাত নিষিদ্ধ করে বিএনপি এদেশে গণতন্ত্র কায়েম করবে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি মিথ্যা। গয়েশ্বরচন্দ্র রায় এমন কোনো মন্তব্য করেননি। চ্যানেল 24ও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এআই প্রযুক্তি দিয়ে নিখুঁতভাবে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে, এরপর মিথ্যা ছড়িয়ে দেওয়া হয়েছে। অপতথ্য আরও আছে। ধানমন্ডি ৩২-এ ভয়াবহ সংঘর্ষ, গোলাগুলিতে সেনা সদস্য সহ নিহত ৪৭। এমন চাঞ্চল্যকর শিরোনামে একটি পোস্ট ফেসবুক পেজে ছড়িয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। বলে নেওয়া প্রয়োজন, এই গুজবটি ছড়ানো হয়েছে তাপসী তাবাসসুম উর্মি নামের একটি ফেসবুক পেজ থেকে, যে পেজ থেকে প্রতিদিনই একাধিক গুজব ছড়ানো হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে প্রায় প্রতিটি গুজব ছড়িয়ে দিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং আশ্রয় নেওয়া হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমের নকল ফটোকার্ডের। সংবেদনশীল আর মুখরোচক ক্যাপশন জুড়ে দিয়ে ভিউ বাড়ানো হচ্ছে। কিছু কিছু পোস্টে লিঙ্ক জুড়ে দেওয়া হচ্ছে, যেখানে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট চলে আসছে। বিভ্রান্তি এড়াতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি শুধুমাত্র দায়িত্বশীল গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটিভাবে প্রতিবেদনে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং আগে জানিয়েছে। আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন এবং আছেন ফাইবার অ্যাটমের চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আব্বাস ফারুক। দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব আব্বাস ফারুক, এখন বোধহয় আর বলতে বাধা নেই যে সবচেয়ে চাঞ্চল্যকর এবং সংবেদনশীল যে সমস্ত গুজবগুলো আসছে আমাদের হাতে, তার প্রায় শতভাগই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআই এর সহযোগিতায় তৈরি হচ্ছে। অর্থাৎ যতগুলো ফটোকার্ড আমরা দেখেছি, যতগুলো ছবি আমরা দেখেছি, ভিডিওগুলো দেখেছি, কোনো না কোনোভাবে তার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে অপতথ্য ছড়ানোর জন্য। আপনার জায়গা থেকে আসলে কোন জায়গাটা সবচাইতে বেশি ভোগাচ্ছে আমাদেরকে, কোন দুর্বলতাটা আপনার চোখে পড়ছে সবচাইতে বেশি, একটু জানাবেন।
ধন্যবাদ রাকিব। আসলে এটা তো দুর্বলতা না, এটা টেকনোলজি যত দিন যাবে, এখন আপনি মনে করছেন জিআই দিয়ে করছেন, হয়তো কিছু দুর্বলতা থেকে যাচ্ছে। ভবিষ্যতে দেখবেন যে যারা এসব করে আরো নিখুঁত ভাবে করবে। তো এআইটা কি? এআইটা হচ্ছে একটা আপনাকে মেশিনকে চিনায়। আপনি যে একজন পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ধরেন আপনার ছবি, আপনার বা কথা, এই মেশিনকে চিনায় দেয় যে রাকিব এভাবে কথা বলে, এভাবে হাঁটে, বা তার ছবিটা এরকম, ও তখন সেভাবে অ্যাক্ট করে। এটাই তো এআই। এটা নিয়ে, এটা তো আমাদের ভালোর জন্যই করেছে। সবকিছুই তো, যত প্রযুক্তি আসে তত ভালোর জন্য। কিন্তু আমরা দেখছি যে এইটা আমরা খারাপ কাজ ইউজ করি আমরা। এই যে বিভিন্ন ফেক নিউজ, যে নিউজগুলো আপনি বললেন, প্রত্যেকটা সাংঘাতিক দেশ এবং জাতির জন্য প্রচন্ড খারাপ এবং বিভেদ সৃষ্টি করার মতো নিউজ একটা, তাই না? একদম হাই লেভেল থেকে শুরু করে লেভেল সবকিছু এখানে আছে। তো কাজেই এটা আসলে দিন দিন বাড়ছে এবং বাড়বে এবং নিখুঁত ভাবে বাড়বে। আপনি এখন দেখবেন, আপনি এখন তো কিছু করার নাই, আপনি যারা আমরা সাধারণ মানুষ আছি তারা তো এই সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখলে ওর সাথে সাথে যে প্যানিক হয়ে পড়ি, শেয়ার করে ফেলি। আমার মনে হয় আপনি বলেছেন যে এটা আসলে এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর না করে আমরা যদি আমাদের মেইন স্ট্রিমের মিডিয়া বা অন্য কিছু এটা ক্রস চেক করি, এবং আপনি জানেন যে গুগলসে অনেক রকম টুলস আছে এআই করার জন্য, কখনো মেসেজ দেখার জন্য, ভিডিও বা অডিও যাচাই করার জন্য, বা কারা করছে কি এটা শনাক্ত করতে অনেকগুলা এআই টুলস আছে, গুগল সেটা বের করেছে। ওটার মাধ্যমে কিন্তু এগুলা আমরা ট্রেস করা যায়। আমি বলবো যে মানে এটা টেকনোলজি তো করেছে, দেখবেন আজকে যেটা আছে আরো হাই ডেভেলপ টেকনোলজি বের হয়ে যাচ্ছে। কাজেই গুজবে কান্না দিয়ে এই বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন একটা নিউজ বাড়ে, সেটাকে আমি সাথে সাথে সেটাকে মানে আসল মনে রেখে সবাইকে শেয়ার না করার চেয়ে আমি যদি মেইন স্ট্রিমে নিউজ বা অন্য কিছু ক্রস চেক করি, তারপর সেটা নিয়ে চিন্তা করি, আমার সেটা সবচেয়ে বেশি ভালো হবে। চমৎকার। আমি এর পরে যখন আপনার কাছে আসবো তখন আসলে আইনি দিকটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব, কারণ এটা তো সব দেশের জন্য একটা মাথা ব্যথা যদি আমরা এআইকে গুজবের ক্ষেত্রে ব্যবহার করি। মোবারক হোসেন, এর আগে যতবার আপনার সঙ্গে কথা হয়েছে প্রত্যেকবারই আপনি আসলে গুজবের প্রতিরোধ করার ক্ষেত্রে নৈতিকতার উপরে জোর দেন। আমরা নিশ্চয়ই সেই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনেও করি, কিন্তু মুশকিল হচ্ছে অনেকে হাতে থাকা যেই স্যাটার পেজ থেকে বের হওয়া গুজবটা, সেটাকে সত্যি না এটা জানেন, তারপরও তারা ছড়াচ্ছেন কারণ জিনিসটা তার কাছে ভালো লেগেছে। এই ফান করে গুজব ছড়ানোর প্রবণতা আমরা দিন দিন প্রচুর দেখতে পাচ্ছি, এবং আমাদের পেজ সহ বিভিন্ন টিভি চ্যানেলের পেজে একাধিক ক্লোন বের হয়ে গেছে বিভিন্ন নামে, কিন্তু কর্পোরেট কালার সব কিছু, মানে এআই তো সেখানেও ব্যবহার হচ্ছে। কি বলবেন, আমাদের জায়গা থেকে আসলে কোনো গাইডলাইন, কোনো নিয়ম আছে কিনা যেটা দিয়ে আমরা ঠেকাতে পারি? জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে একটা বিষয় আমি বলছি যে এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে 470টা গুজব ছড়িয়েছে, এর মধ্যে 411টাই হচ্ছে ফেসবুক কেন্দ্রিক। তো একটা মজার ব্যাপার হচ্ছে যে যেহেতু ফেসবুক আমরা নিজেরা ফ্রিতে ব্যবহার করি, ফ্রিতে ব্যবহার করা মানে হচ্ছে আমি তার পণ্য। সো এটাকে আসলে এটার যেই অপব্যবহার আমরা কিন্তু পেতে শুরু করছি গভীরভাবে, আরও পাবো। যেহেতু আমরা ফ্রি একটা জিনিস দীর্ঘদিন ধরে কাছে, ওদের তো ওইভাবেই এটা বিজনেস, যেভাবে নিউজগুলি ছড়াবে। আর দেখেন যে এখানে যেটা হচ্ছে যে 470টার মধ্যে প্রায় হচ্ছে 44% হচ্ছে রাজনৈতিকভাবে যেই গুজবগুলি ছড়ানো হয়েছে। এবং আমাদের কিন্তু 21শে মে 2025 যেটা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, যেটা আইন যেটা তৈরি করা হয়েছে, এখানে কিন্তু চমৎকারভাবে আপনি যতগুলি ব্যাখ্যা দিয়েছেন সবগুলো আইনই কিন্তু এখানে আইনে নিয়ে আসছে। যেমন আপনি যেটা বলছেন যে আমাদের যেই সাইবার সুরক্ষা আইনে 25 নম্বর যে পয়েন্টটা আছে, সেখানে যৌন হয়রানি, ব্ল্যাকমেল ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত অপরাধ দ্বন্দ্ব, এখানে কিন্তু খুব চমৎকারভাবে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অথবা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এরকম কোনো তথ্য উপাত্ত প্রেরণ, মানে আপনি যেটা বলছেন শেয়ার, প্রকাশ বা প্রচার করেন বা প্রেরণ বা প্রচার করার হুমকি প্রদান করেন, এবং এর জন্য আমাদের যেটা হচ্ছে মিনিমাম 2 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানার কিন্তু বিধান করে অলরেডি এই অধ্যাদেশ অলরেডি হয়ে গেছে। এবং এই অধ্যাদেশটা যদি 18 বছরের কোনো শিশুর উপরে, 18 বছরের নিচে কোনো শিশুর উপরে করা হয় অথবা নারীদের উপরে করা হয়, তাহলে কিন্তু সেখানে যে মাত্রাটা সেটা কিন্তু 5 বছরের জেল, এবং সেটা হচ্ছে যে 20 লক্ষ টাকা অর্থদণ্ড হইতে পারে আপনার।
তো এই যে দেখেন অলরেডি একটা আইন আছে এবং এই আইনটার প্রয়োগ আমরা যেহেতু এটা তৈরি করা হয়েছে, আমাদের যত বেশি প্রচার হবে এবং যত বেশি ভিকটিমরা আমাদের সাথে এটা করবে, এইটা একটা বিষয় আসবে। এবং পাশাপাশি আরও একটা 27 নম্বর ক্লজে কিন্তু আরও একটা চমৎকার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এই অধ্যাদেশের অধীনে কোনো অপরাধ মানে সংগঠনের সহায়তা করেন, তাহলেও কিন্তু সে ওই অপরাধের সেম দ্বন্দ্বে দণ্ডিত হবেন। এবং এই অধ্যাদেশের মধ্যে 14টা রকমের অপরাধকে শনাক্ত করা হয়েছে এবং ওই অপরাধগুলির মধ্যে কিন্তু জরিমানার বিধান রাখা হয়েছে। এখন আমাদের যেটা হচ্ছে সবাইকে এটা একটু জানাতে হবে যে এখন খেলার ছলে আমি যদি নিউজটা শেয়ার করি তাহলে কিন্তু আমার 2 লক্ষ টাকা জরিমানা হয়ে যেতে পারে, যেহেতু নিউজটা আমি শেয়ার করেছি। এবং পাশাপাশি যেটা হচ্ছে দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য পরিবর্তন করা, মুছিয়ে ফেলা, নতুন কোনো তথ্যের সংযুক্তি বিকৃতি ঘটাইবার মাধ্যমে মানে আপনি আরেকজনকে ক্ষতি করতে যাচ্ছেন, এর জন্য কিন্তু যেটা হচ্ছে যে আমাদের দণ্ডবিধির যেটা হচ্ছে যে 22 নম্বর পয়েন্টে সাইবার স্পেস প্রতারণা ও অপরাধ দ্বন্দ্ব, সেখানে কিন্তু আপনাকে 5 বছরের জেল এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। তো এটা আমি মনে করি যে এটা আমাদের জন্য খুবই, যারা ডিজিটাল স্পেস অথবা সাইবার নিয়ে যারা আমরা কাজ করছিলাম দীর্ঘদিন ধরে, আসলে আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমাদের দেশে এই আইনগুলি না থাকার কারণে আমরা কিন্তু কোনো ভিকটিম মানে কেউ আক্রান্ত হলে আমরা কোনো প্রতিকার পেতাম না। এবং এখানে আরো চমৎকার একদম মানে আমি ধারাগুলো যখন আপনি বলছিলেন, এই ধারাগুলো আমিও যখন দেখছিলাম, এটা আসলে সত্যিকার অর্থে খুব আশাবাদ তৈরি করে যে আমাদের সংকটগুলো খুব চমৎকার করে আসলে ধারাতে উল্লেখ করা রয়েছে। কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে এই ধারা প্রয়োগ করে কোনো গুজব ছড়াচ্ছে যিনি, তার হাতে হাত করা উঠেছে বা আলোচনায় এসেছে তেমনটা আমরা আসলে দেখিনি। আপনি জনাব অভরক হোসেনের ছোট্ট বিরতি নিয়ে আপনাদের কাছে ফিরবো এবং যারা চেষ্টা করব আমাদের সিরিয়াসনেসের অভাব নাকি আমাদের আসলে লোকবল সংকট নাকি প্রযুক্তিগত দক্ষতার অভাব, কোন গলদের কারণে এটা হচ্ছে না, ছোট্ট একটা বিরতি পর ফিরছি। দর্শক আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পর। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেক নিউজ স্ক্যানারের রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সঙ্গে আমার অতিথি রয়েছেন জনাব মোবারক হোসেন। আপনি খুব চমৎকার করে এই আইনের জায়গাগুলো তুলে ধরলেন, কিন্তু আইনের যে প্রয়োগ, সেই প্রয়োগের জায়গাটাতে আমরা কিছু দুর্বলতা দেখি, কারণ আমরা আসলে খুব সিরিয়াসলি সেটা প্রয়োগ করতে দেখিনি। এবং আপনার সঙ্গে কথা যখন বলছি তখন এমন কোনো উদাহরণও দেখাতে পারছি না যে হ্যাঁ এই আইনের প্রয়োগ করে অমুকজনকে আটক করা হয়েছে। কোথায় দুর্বলতা দেখেন আসলে সংক্ষেপে? আসলে যেটা হচ্ছে যে আমাদের দেশে আইন আছে, আইন যখন আপনি প্রতিকার চাইতে যাবেন তখন দেখা যায় আমরা অনেক সময় ভুক্তভোগী হই। তো এটা আমি মনে করি একটা বড় বাধা, যে আপনি যেটা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে আমি যেটা মনে করি, একটা ব্যক্তি যখন ক্রাইম করে তাকে কিন্তু আমরা নির্দিষ্ট সময় জেলে অর্থাৎ তাকে আমি আইসোলেটেড করে রাখি নির্দিষ্ট সময় পর্যন্ত। এবং আমরা মনে করি যে এই আইনগুলো বাইরের দেশে যেরকম, যে আপনি যদি অনলাইনে কোনো আইন করেন তা মানে ক্রাইম করেন, তাহলে আপনাকে অনলাইনে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হলো। অর্থাৎ আপনি মোবাইল দিয়ে যদি কোনো ক্রাইম করেন, আপনি মোবাইলের সিম 5 বছর ব্যবহার করতে পারবেন না। তো এই জিনিসটা কিন্তু আসলে যে অনলাইনে যারা ক্রিমিনাল টাইপের যারা আছে ওদের জন্য কিন্তু এইটা বেশি কষ্টদায়ক হবে। এবং আমরা মনে করি যে এই ধরনের জিনিসগুলো, আমাদের আইনগুলো যদি ম্যানুয়াল পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতির আইন যদি ম্যানুয়ালি প্রতিকার পেতে হয়, এটাও আমি মনে করি যে আসলে এটা আপডেট হওয়া উচিত। কারণ আপনি অনলাইনে যখনই যাচ্ছেন, গুগল দিয়ে কিছু করছেন, আপনার পানিশমেন্টটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আপনি স্প্যাম করলে সাথে সাথে আপনাকে ব্লক করে দেওয়া হচ্ছে। তো একই রকমভাবে এই জায়গাটা তো আমি মনে করি এই আইনটা প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তিগতভাবেই করা উচিত তাহলে। এবং পাশাপাশি ওই ব্যাপারটাও যদি আনা যায় যে ঠিক আছে, যতদিন তোমার বিচার হচ্ছে না ততদিন তুমি অনলাইনে আসতেই পারবে না, তোমাকে ব্লক করে রাখা হলো, ওর এনআইডিটা ব্লক করে রাখা হলো, ওর সিমটা ব্লক করে রাখা হলো। তো এতে করে কিন্তু তার মানে এআই দিয়ে যে অপতথ্যগুলো সেটা ঠেকানোর ক্ষেত্রে যেন এআইটাকেই ভালো মতো প্রয়োগ করা হয়। আপনি আছেন আমাদের সঙ্গে জনাব আব্বাস ফারুক, আপনি খুব চমৎকার করে আসলে একটা বাস্তবতা তুলে ধরছিলেন। আপনি যে শঙ্কার কথা বলছিলেন, হ্যাঁ মেশিন লার্নিং প্রসেসে এআই যেহেতু কাজ করে, ওরা আরও নিখুঁতভাবে শিখছে, এটা বোঝা যায়। ChatGPT এখন 5 চলছে, এর আগের যেই ভার্সনগুলো ছিল তারা খুবই বোকা বোকা উত্তর দিত, এখন খুব চমকপ্রদ উত্তর দেয় এবং আমার মনস্তাত্ত্বিক ব্যাপারটাও সে বুঝে যায়। বাইরের দেশগুলো আসলে এআই ভিত্তিক গুজবকে কীভাবে সামাল দেয়, যেটা আমরা আসলে করতে পারি ঠিক এই মুহূর্তে? আসলে তো সবচেয়ে বড় জিনিস হলো জনসচেতনতা। আপনি বললেন না যে আমরা দায়িত্ব, কার কি দায়িত্ব। আসলে আমরা এই যে আমাদের ভাই যে বললেন, উনি যে আইনের কথা বললেন, সাইবার ক্রাইমে কি আছে, কয়েকজন জনগণ এটা জানে বা আপনারা কয়েকদিন এই বিষয় নিয়ে প্রচার করেছেন যে এই আইন আছে, এই শাস্তি আছে, এবং সরকার এটা নিয়ে কিভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করেছে। শুধু ওটাও না, আপনি এই যে ফেক নিউজ গুলো আপনি বললেন, এটার বিপক্ষে সরকার কি স্ট্যান্ড নিয়েছে? সরকার কি সাথে সাথে বলেছে যে দিস ইজ এটা আসলে যে এই নিউজগুলো প্রচার হচ্ছে সেগুলো ফেক? তো যেহেতু আরেক পাশ থেকে কোনো কিছু আসতেছে না,
সবাই তো মেইন স্ট্রিম মিডিয়া চিনে না, সবাই তো রাকিবকে চিনে না, সবাই তো এক্সকে চিনে না। তখন যখনই দেখবে তখন বলছে আরে এটা হচ্ছে আগুন লাগছে, ওই অমুক মারামারি হয়েছে, ওই যে আর্মি মারা গেছে, বা মন্দিরে হামলা হইতে, যে এই ধরনের জিনিসগুলো যখন হবে তখন অটোমেটিকলি একটা প্যানিক তো সৃষ্টি হবেই। তো কাজেই আমাদের প্রথমে দরকার হচ্ছে, সবচেয়ে বড় দরকার বাইরে যে দেশটা ছিল জনসচেতনমূলকটা, যেভাবে আছে আমরা তাদেরকে সেই অনুযায়ী কাজ করা। একটা ফেক নিউজ আসার পরপর সাথে সাথে সরকার সেটা মেইন স্ট্রিম গুলোকে ব্যবহার করে, সেটা ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এদেরকে ব্যবহার করে এটা যে ফেক নিউজ, তারপরে গুগলসের বিভিন্ন ফেক চেঞ্জার আছে, ওদের সাথে কথা বলে কোত্থেকে এসেছে অনেক কিছু বের করা যায়। চুরি করার আছে, চোর ধরারও তো পজিশন থাকে, তাই না? এটা তো ন্যাচারাল ব্যাপার। তো কাজে আমাদের ওই আধুনিক মডার্ন ইকুইপমেন্ট গুলো ইউজ করে আমরা ধরতে পারি, এখনো আমরা ধরতে পারি। আপনি দেখবেন যে একটা কারোর ছবি আপনি দেখবেন যে হয়তো মানে একদম হুবহু হইতে পারবে না, তার চোখের পাপড়ি কিভাবে নড়ছে, কথা কিভাবে বলছে, হাতে দেখবেন আঙ্গুলগুলো লম্বা লম্বা হয়ে গেছে। মানে যারা এটা বোঝে তারা বুঝতে পারে যে এখনো কিন্তু এই মানে একদম রিয়েল ওইভাবে যায় নাই, কথার ভয়েসের মধ্যে কি আছে, স্টাইল কিভাবে কথা বলছে। তো হয়তো এটাও ডেভেলপ করে ফেলবে যারা এইসব কাজ করে। তো যে আইন আছে সেটা প্রয়োগ, কি আপনি বলেছেন যে প্রয়োগ কতটুকু, দেখেন প্রয়োগ নাই, জিরো। যেহেতু শাস্তি দেয়, যেহেতু এটার আইন সম্বন্ধে কেউ জানে না, এই যে 2 লক্ষ টাকা, 2 বছরের জরিমানা, 10 লক্ষ টাকা। তো কাজেই এটা হুজুকে ম্যাক্সিমাম গুজব যারা করে তা ইয়াং ছেলেমেয়েরা তার হুজুকে মেতে করে, এবং আবার কিছু পলিটিক্যাল ষড়যন্ত্র তো অবশ্যই আছে যারা দেশের মধ্যে একটা করতে চায়। তো এই জিনিসগুলো আমার মনে সবচেয়ে বড়, যারা মেইন স্ট্রিম আছে তাদের দ্বারা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, আমাদের যারা জনগণ আছি তারা হচ্ছিল ওনাকে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখলে ঝাঁপায় না পড়া, তারা এই দিকটা ক্রস চেক করা, এবং সরকারের উচিত সাথে সাথে এই প্রিকশন নেওয়া। মানে আজকে এই স্বল্প সময়ের আলোচনার মধ্যে যেটা আসলে উঠে এলো আমাদের জায়গা থেকে, প্রথমত প্রচারণাটা খুব জোরদার হওয়া, করোনা মহামারীর মতো আমরা যেন গুজবটাকে একটা মহামারী হিসেবে চিহ্নিত করে সেই প্রচারের জায়গাটা ধরে রাখি, এবং যার যার দায়িত্ব আছে সেটাকে খুব সচেতনতার সাথে পালন করা। অনেক ধন্যবাদ, এবং অপেক্ষায় থাকলাম সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো এবং আরও কিছু আইডিয়া আমরা জানতে পারবো। ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ফাইবার অ্যাটমের চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আব্বাস ফারুক, এবং প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন আমাদের সঙ্গে ছিলেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ কারারে, এবং প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে। এবং আপনারা যুক্ত হতে পারেন, কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।